বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রিশের কবিদের কথা উঠলেই আমরা সাধারণত কয়েকটি নাম একসঙ্গে উচ্চারণ করি। জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব। কিন্তু এই নক্ষত্রমালার ভেতরে এমন একজন কবি আছেন যিনি একই সঙ্গে অন্তর্মুখী, বিশ্বদর্শী, মননশীল এবং গভীরভাবে মানবিক। তিনি অমিয় চক্রবর্তী। আজ 10 এপ্রিল তার জন্মদিন। এই দিনটি কেবল একজন কবির জন্মদিন নয়, বাংলা ভাষার এক অভিনব কাব্যভাষার জন্মদিনও বটে। প্রশ্ন হলো, অমিয় চক্রবর্তী কেন সবার চেয়ে আলাদা? কেন তাকে শুধু ত্রিশের কবি বললে তার পরিচয় পূর্ণ হয় না? অমিয় চক্রবর্তীর বিশেষত্ব বোঝার জন্য প্রথমেই দেখতে হয় তার জীবনযাত্রার বিস্তার। 1901 সালে জন্ম নেওয়া এই মানুষটির শৈশব থেকেই ছিল এক বিরল বৌদ্ধিক পরিবেশ। পিতা উচ্চশিক্ষিত, মাতা সাহিত্য চর্চায় নিবেদিত। ফলে বাড়ির বাতাসেই ছিল ভাষা, সংস্কৃতি, দর্শন ও সঙ্গীতের অনুশীলন। শিশু অমিয় সংস্কৃত শিখেছেন ঘরে বসেই। কালিদাস, ভবভূতি, ভারবী এইসব ক্লাসিক পাঠ তার ভাষাকে গভীর ও শাস্ত্রীয় করেছে। এই ভিত্তি তাকে পরবর্তী জীবনে অন্যদের থেকে আলাদা করেছে। ত্রিশের অনেক কবি আধুনিকতার ভাষা নির্মাণ করেছেন, কিন্তু অমিয় চক্রবর্তীর আধুনিকতা কেবল শহুরে ক্লান্তি বা ব্যক্তিগত বিষণ্ণতার ভেতর সীমাবদ্ধ নয়। তার কবিতা একই সঙ্গে শেকড় সন্ধানী ও বিশ্বমুখী। একদিকে মাটির গন্ধ, অন্যদিকে বিশ্ব মানবতার দৃষ্টি। তার জীবনে একটি গভীর ট্র্যাজেডিও ছিল। অল্প বয়সে বড় ভাইয়ের আত্মহত্যা তাকে অন্তর্মুখী করে তোলে। এই ঘটনা তার মানসিক গঠনে স্থায়ী প্রভাব ফেলে। খেলাধুলা প্রিয় চঞ্চল বালক ধীরে ধীরে হয়ে ওঠেন ভাবুক, স্বল্পভাষী, গভীর পর্যবেক্ষক। অনেক বড় কবির জীবনেই ব্যক্তিগত শোক সৃষ্টিশীলতাকে গভীর করেছে। অমিয়র ক্ষেত্রেও তা সত্য। কিন্তু তাকে আলাদা করে সবচেয়ে বড় যে ঘটনা, তা হলো রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্ক। খুব অল্প বয়সে তিনি রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন। পরবর্তীকালে শান্তিনিকেতনে তিনি শুধু রবীন্দ্রনাথের সান্নিধ্য পাননি, 1926 থেকে 1933 পর্যন্ত কবিগুরুর সাহিত্য সচিব হিসেবেও কাজ করেছেন। ভাবুন তো, একজন তরুণ কবি প্রতিদিন কাজ করছেন রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি নিয়ে, কবিতার খসড়া কপি করছেন, বিদেশ সফরে সঙ্গী হচ্ছেন, সাহিত্য আলোচনায় অংশ নিচ্ছেন। এটি যেন এক চলমান বিশ্ববিদ্যালয়। কিন্তু এখানেই তার অনন্যতা। রবীন্দ্রনাথের এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি রবীন্দ্র অনুকারী হয়ে থাকেননি, বরং তিনি নিজস্ব কাব্যভাষা নির্মাণ করেছেন। বাংলা সাহিত্যে এটি খুব সহজ কাজ ছিল না, কারণ রবীন্দ্রনাথের বিশাল প্রভাবের ভেতর থেকে বেরিয়ে এসে স্বর নির্মাণ করা মানে প্রায় এক সাংস্কৃতিক সংগ্রাম। অমিয় চক্রবর্তী সেই সংগ্রামে সফল। তার কবিতার রবীন্দ্রনাথের মানবতাবোধের ছায়া থাকলেও ভাষা, গঠন, ছন্দ, চিত্রকল্প সবই আলাদা। তার কবিতার একটি বড় বৈশিষ্ট্য হলো মনন ও আবেগের সংমিশ্রণ। জীবনানন্দের কবিতায় আমরা নিঃসঙ্গতার নন্দন দেখি, সুধীন্দ্রনাথে দেখি বুদ্ধিবৃত্তিক ঘনত্ব, বুদ্ধদেবে দেখি নগর আধুনিকতা, কিন্তু অমিয় চক্রবর্তীতে পাই এক ধরনের শান্ত, দার্শনিক, তবু উষ্ণ মানবিকতা। তার কবিতায় আবেগ কখনো চিৎকার করে না, বরং ধীর স্বরে কথা বলে। যেমন পিঁপড়ে কবিতায় তিনি লিখেছেন, আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ঘুরুক দেখুক থাকুক, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। এই সামান্য পিঁপড়েকে দেখেও তিনি জীবন, চলন, ব্যস্ততা, অস্তিত্বের সৌন্দর্য ধরতে পারেন। এটাই তার দৃষ্টি। বড় বিষয়কে ছোট আর ছোট বিষয়কে বড় দেখার ক্ষমতা তার ছিল অসাধারণ। আরেকটি কারণ তাকে আলাদা করে তার বিশ্ব নাগরিক সত্তা। অক্সফোর্ড থেকে ডিফিল ডিগ্রি, তারপর হার্ভার্ড, বস্টন, ইয়েল সহ বিশ্বের নানা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। তিনি শুধু বই পড়ে বিশ্বমানব হননি,
বাস্তবেই পৃথিবীর নানা দেশ ভ্রমণ করেছেন। তিনি সাক্ষাৎ করেছেন জর্জ বার্নার্ড শ, আলবার্ট আইনস্টাইন, ডাব্লিউ.বি. ইয়েটস, রবার্ট ফ্রস্ট, বরিস পারস্তলনাকের মতো মনীষীদের সঙ্গে। বাংলা সাহিত্যের একজন কবির জীবনে এই আন্তর্জাতিক সংযোগ বিরল। ফলে তার দৃষ্টিভঙ্গি কেবল ব্যঙ্গ কেন্দ্রিক ছিল না। তার কবিতা ও প্রবন্ধে বিশ্ব সংস্কৃতি, ধর্ম, দর্শন, সাহিত্য সব মিলেমিশে এক বহুমাত্রিক জগৎ তৈরি করেছে। তিনি ধর্মতত্ত্ব, তুলনামূলক সাহিত্য, প্রাচ্য পাশ্চাত্য দর্শনে ছিলেন গভীর পণ্ডিত। ফলে তার কবিতা পড়তে গিয়ে মনে হয় যেন একটি কবিতা, একই সঙ্গে অনুভূতি, চিন্তা এবং সভ্যতার আলাপ। ত্রিশের অন্য কবিদের মতো তিনি কোনো গোষ্ঠী নির্ভর ছিলেন না। তার নিজস্ব কোনো সাহিত্যপত্র ছিল না, কোনো প্রচার মুখর গোষ্ঠীও নয়। তিনি বিতর্কপ্রিয় ছিলেন না, সাহিত্যিক গোষ্ঠীদ্বন্দ্বেও ছিলেন অনাগ্রহী। এ কারণেই হয়তো জনপ্রিয় আলোচনায় তিনি অনেক সময় আড়ালে থেকে গেছেন, কারণ তিনি নিজেকে সামনে ঠেলে দেননি। শিবনারায়ণ রায় যথার্থই লিখেছিলেন, অমিয় চক্রবর্তী সঙ্গপ্রিয় হলেও তার ভেতরে ছিল এক গভীর নিরাসক্তি। এই নিরাসক্তি তাকে আলাদা করে। তিনি আবেগপ্রবণ, কিন্তু আবেগের বাড়াবাড়ি এড়িয়ে চলতেন। তার কবিতা কখনো নাটকীয় নয়, বরং ধ্যানমগ্ন। বাংলা কবিতায় তার ভাষাও বিশেষভাবে লক্ষণীয়। তিনি কঠিন সংস্কৃত শব্দ, কথ্য শব্দ, বিদেশি ভাবনা সব মিলিয়ে এক স্বতন্ত্র বুনন তৈরি করেছেন। তার ছন্দ চর্চাও অভিনব। পংক্তি ভাঙা, শব্দের বিন্যাস, বাক্যের ছড়িয়ে থাকা গতি সব মিলিয়ে তার কবিতা পড়লে বোঝা যায় তিনি ভাষাকে শুধু বক্তব্যের মাধ্যমে ভাবেননি, একে তিনি সুর, নকশা এবং চিন্তার স্থাপত্য হিসেবে দেখেছেন। এ কারণেই বুদ্ধদেব বসু তাকে বলেছিলেন কবির কবি, অর্থাৎ সাধারণ পাঠকের তুলনায় কবিরাই তার শিল্পের সূক্ষ্মতা দ্রুত ধরতে পারতেন। আবু সাইদ আইয়ুব তাকে নিজের প্রিয়তম কবি বলেছেন। আল মাহমুদ স্বীকার করেছেন, অমিয় তাকে ঋণগ্রস্ত না করে বিস্মিত করেছেন। এমন প্রশংসা কেবল জনপ্রিয়তার কারণে আসে না, আসে শিল্পের অনন্যতার কারণে। অমিয় চক্রবর্তীর আরেকটি দিক হলো তার গদ্য। যদিও তিনি মূলত কবি, তার প্রবন্ধগুলোও অসাধারণ। ভ্রমণ, সাহিত্য, ধর্ম, সভ্যতা, রবীন্দ্রনাথ, পাশ্চাত্য সাহিত্য সব বিষয়ে তিনি লিখেছেন। তার গদ্যে এক ধরনের আলাপচারিতামূলক গভীরতা আছে। মনে হয় একজন প্রাজ্ঞ মানুষ নীরবে কথা বলছেন। তার জীবনেও ছিল এক অদ্ভুত দ্বন্দ্ব, প্রবাস বনাম প্রত্যাবর্তন। দীর্ঘদিন আমেরিকায় থেকেও তিনি বারবার দেশে ফিরেছেন, যেন বিশ্বনাগরিক হয়েও তার অন্তর ছিল বাংলায় প্রথিত। এখানেই তার কবিসত্তার সৌন্দর্য। তিনি বিশ্বকে দেখেছেন, কিন্তু নিজের শিকড় হারাননি। আজকের বিশ্বায়নের যুগে এই বৈশিষ্ট্য আরো গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রায়ই ভাবি বিশ্বমানব হতে হলে স্থানীয়তা ছাড়তে হয়। অমিয় চক্রবর্তী দেখিয়েছেন, না, বিশ্বমানব হওয়া মানে নিজের ভাষা ও সংস্কৃতিকে আরো গভীরভাবে ধারণ করা। তাই অমিয় চক্রবর্তী শুধু একজন কবি নন, তিনি এক বৌদ্ধিক জীবনাদর্শের নাম। তিনি শেখান আধুনিকতা মানে কেবল ভাঙচুর নয়, গভীরতা। আন্তর্জাতিকতা মানে অনুকরণ নয়, সংলাপ। আর কবিতা মানে শুধু আবেগ নয়, চিন্তারও শিল্প। আজ তার জন্মদিনে তাকে স্মরণ করা মানে বাংলা কবিতার এক নীরব মহিরুহকে নতুন করে আবিষ্কার করা। যখন বাংলা সাহিত্য নিয়ে আলোচনা হয়, তখন জনপ্রিয়তার আলোয় অনেক নাম উজ্জ্বল থাকে, কিন্তু কিছু নাম আছে যাদের আলো একটু নীরব, একটু গভীর, একটু দীর্ঘস্থায়ী। অমিয় চক্রবর্তী সেই আলোর কবি। তিনি সবার চেয়ে আলাদা, কারণ তিনি একসঙ্গে কবি, মনীষী, বিশ্ব নাগরিক, শিক্ষাবিদ এবং নীরব সৌন্দর্যের সাধক। তাই বলা যায়, বাংলা কবিতার ইতিহাসে অনেকেই উচ্চকণ্ঠ, অমিয় চক্রবর্তী সেই বিরল কণ্ঠ, যিনি ধীরে কথা বলেন কিন্তু শোনায় দীর্ঘকাল।